আধুনিক পদার্থবিজ্ঞান পড়তেছি। আজকে আধুনিক পদার্থবিজ্ঞান আমি মূলত ম্যাথ প্র্যাকটিস শুরু করাবো, ঠিক আছে? কিভাবে ম্যাথ সলভ করতে হয় সূত্রগুলো লিখে দিয়েছি, আমি আবার হাইলাইট করবো সূত্রগুলো আর একটু একটু করে ব্যাখ্যাও করবো। সবাই কথা কম, কথা বলো না। তো ভাইয়া তোমাদেরকে বলছি যে আধুনিক পদার্থবিজ্ঞানের যে থিওরিটিক্যাল প্রতিপাদন, এটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। মানে এটার ভিতরে এমন কোনো ইকুয়েশন নাই যেখান থেকে আমাদেরকে কোশ্চেন করে আটকে আসবে। মূল ইকুয়েশনটাই হচ্ছে সূত্র, কিন্তু সূত্রকেই অনেক পেঁচাবে। কথাগুলোরে এমন পেঁচা বুঝায় বলবে যে তোমাদের পক্ষে হয়তো বুঝা না হইতে পারে। আর সেটা একমাত্র কথা বললে কিন্তু ক্লাস হবে না, ভিডিও ক্লাস চলতেছে না। এতক্ষণ কি করছো তাহলে এই কথা? আমার খাতা। তো এই চ্যাপ্টারটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো সম্পর্কে ধারণা, ঠিক আছে? আসছো রে আরেকজন প্লিজ। আচ্ছা, তো এখন এই যে প্রসঙ্গ কাঠামো, এই কনসেপ্টটা সম্পর্কে আমি গত ক্লাসে অনেকক্ষণ আলোচনা করছি না? তো এখানে আমি তোমাদেরকে বারবার করে বলছি যে প্রসঙ্গ কাঠামোটা থাকবে দুইটা নিয়ে আলোচনা হবে, একটা সাপেক্ষে আরেকটার আবার একটা ব্যাগ থাকবে। মানে কি, একজনের সাপেক্ষে আরেকজনের একটা ব্যাগ সর্বদা বজায় থাকবে। যেমন আমি দাঁড়ায় আছি, কিসে আছি? রাস্তায়, আর আরেকজন বাসে আছে, বাসের ব্যাগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের দুইজনের মধ্যে একটা কি ব্যাগ আছে? আপেক্ষিক ব্যাগ আছে। এই আপেক্ষিক ব্যাগ যখন বজায় থাকবে তখনই কেবলমাত্র কোন কাঠামো স্থির, কোন কাঠামো গতিশীল এই ব্যাপারটা চলে আসে। এখন আপেক্ষিক ব্যাগ যখন আসে, কাকে আমরা স্থির বলবো আর কাকে গতিশীল বলবো এটা ডিপেন্ড করবে একটা ঘটনার উপর। কিসের উপর? ঘটনা। আমরা যেই ঘটনা নিয়ে পর্যালোচনা করব বা আলোচনা করব বা চিন্তা করব, সেই ঘটনাটা যেই কাঠামোতে আছে ওই কাঠামোটা স্থির। তাহলে ধরো আমরা যদি একটা ঘটনা নিয়ে আলোচনা করি যে একজন কলা খাচ্ছে, সে এখন রাস্তা দাঁড়ায় কলা খাচ্ছে, তার মানে ওই লোকটার সাপেক্ষে যা হিসাব করা হবে ওই কাঠামোতে দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায় যদি আরেকজন লোক, তৃতীয় পক্ষ, সে যদি হিসাব করে রাস্তায় দাঁড়ায় যে রাস্তায় এই লোকটা কলা খাইতে 2 মিনিট সময় লাগাইছে, আর বাসে বসা লোকটা আবার বাস দিয়ে যাওয়ার সময় সে একই টাইম হিসাব করছে, তো দুইজনের মধ্যে এখন কোশ্চেন আসে যে কে স্থির টাইম কাউন্ট করছে, কে গতিশীল টাইম কাউন্ট করছে। এখন ঘটনাটা কোথায় হয়েছে? রাস্তায়। তৃতীয় পক্ষ কোথায়? তাহলে রাস্তায় দাঁড়ায় সে রাস্তারই একটা ঘটনা হিসাব করছে, তার মানে দুইজন কি একই কাঠামো। তাহলে এই কাঠামোর সময়টা হবে অবশ্যই স্থির, আর বাসে বসে যে হিসাব করছে তারটা হবে গতিশীল। এবার যদি ঘটনাটা অপোজিট হয়, যে একজন লোক বাসে একটা কলা খাচ্ছে, সেই কলাটা খাওয়ার সময়টাকে রাস্তায় দাঁড়ানো একজন লোক কাউন্ট করছে, আবার বাসে বসা অবস্থায় আরেকজন তৃতীয় পক্ষ সেও কি করছে? টাইমটা কাউন্ট করছে। এবার দুইজনের মধ্যে কে গতিশীল টাইম কাউন্ট করছে, কে স্থির টাইম কাউন্ট করছে? এখন কলাটা খাচ্ছে কোথায়? বাসে বসা। তো বাসে বসা যাত্রী যে টাইমটা কাউন্ট করছে সেটা হবে কি? কেন? কারণ ঘটনা এবং সময় দুইটা একই কাঠামো। কথা বুঝা গেছে? এই যে কনসেপ্টটা যে আমাদের কাঠামোটা কোনটা স্থির কোনটা গতিশীল, এইটা যখন আমরা বুঝতে পারবো তখনই আমাদের অঙ্কের কাজ শেষ। বা আমরা তখনই আমাদের তো ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করলেই ডাটা সব রেডি করাই থাকবে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে কি হলো যে তোমাদের যখন তোমরা কাঠামো সিলেক্ট করে ফেলবা তখন আসতেছে তোমাদের ফর্মুলা সিলেকশন। তো ফর্মুলা সিলেকশনটা আসলে কি, এইটার জন্য তোমাদের আহামরি চিন্তা করতেই হবে না, কারণ বিষয়গুলো এতটাই স্পষ্ট। কাল দীর্ঘায়ন বা সময়ের ব্যাপারটা, মানে সময় নিয়ে প্রশ্ন করা মানে বুঝেই যাচ্ছে যে আমাদের এখানে কাল দীর্ঘায়ন নিয়ে কথা আলোচনা হবে। আমি তোমাদেরকে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করাবো। আজকে হচ্ছে বেসিক ম্যাথ করাবো, আগামী ক্লাস হচ্ছে অ্যাডভান্স করাবো, ঠিক আছে? তো আমাদের যদি চ্যাপ্টারটা সামারিটা নিই, আমরা কি বলছিলাম যে সর্বপ্রথম আপেক্ষিক ব্যাগ নিয়ে প্রথম আলোচনা করে গেছে আপেক্ষিকতা নিয়ে গ্যালিলিও। সেই স্থানাঙ্কের উপর ভিত্তি করে কাজ করছে, এবং গ্যালিলিওর যে রূপান্তর গুলো ছিল, গ্যালিলিওর ক্ষেত্রে ছিল x ইজ ইকুয়াল টু কি ছিল? x প্রাইম ইজ ইকুয়াল টু ছিল x মাইনাস vt। সে একটা বস্তু কণাকে বা কোন চেঞ্জিংটা ধরছে x অক্ষ বরাবর। কাঠামো হচ্ছে দুইজনের ক্ষেত্রে গ্যালিলিও বলে আইনস্টাইন বলে দুইটা কাঠামো, একটা হচ্ছে s কাঠামো, একটা কি s প্রাইম কাঠামো। s কাঠামোতে অবস্থিত একজন ব্যক্তি ও, s প্রাইম কাঠামোতে অবস্থিত একজন ব্যক্তি ও। তারা দুইজনে কি করতেছিল, মনে করে একটা তারাবাতি বা একটা কিছু একটা উপরে উঠেছে, এই জিনিসটা দেখতেছে। ও আর ও দুইজনেই দৌড় দেওয়ার সময় একই লাইনে ছিল, কিন্তু বাঁশি যখন বাজছে, মানে লাইটটা যখন জ্বলছে, ও এখানেই চুপ করে বসে আছে, আর ও ওর সাপেক্ষে একটা ধ্রুব বেগে সামনের দিকে যাচ্ছে। যে ব্যাগটা ধ্রুব মানে ফিক্স মানে সমবেগ, রাইট কি না? এজ রেজাল্ট
ও কিছুটা সামনে আগে যাওয়া মানে ডিসটেন্সটা ওর জন্য কি হয়ে আসতেছে, কমে আসতেছে। তো সেটাই আমরা করছি, কতটুকু কমে আসতেছে। হ্যাঁ, এই ঘটনাটা ঘটতে যদি টি পরিমাণ সময় লাগে আর তার ব্যাগ যেহেতু ভি, তাহলে সে কতটুকু সামনে আগে যাবে, ভিটি পরিমাণ। তাহলে ভিটি পরিমাণ আগে যাওয়া মানে তার টোটাল ডিসটেন্সটা কি, এখান থেকে যদি সে x কাউন্ট করে আর ও যদি x প্রাইম কাউন্ট করে, তাহলে এতটুকু ডিসটেন্স সে কি কম কাউন্ট করবে। এইটাই হচ্ছে আমাদের কতটুকু ভিটি পরিমাণ ডিসটেন্স, রাইট কি না? তো ও তো আর উপরের দিকে চেঞ্জ করে নাই কিছু, y অক্ষ বরাবর কোনো চেঞ্জ হয় নাই, তাই আমাদের y প্রাইম ইজ ইকুয়াল টু কি, y, z প্রাইম ইজ ইকুয়াল টু কি, z। এটা ছিল আমাদের কার রূপান্তর, গ্যালিলিওর রূপান্তর। এবার গ্যালিলিওর পরে আমি তোমাদেরকে বলছি কি, যে এই গ্যালিলিওর রূপান্তরে কি একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যে তার এই রূপান্তরগুলোকে ফলো করে যদি আমরা আমাদের নিউটনিয়ান চিরায়ত বলবিদ্যার যে প্রমাণিত সূত্রগুলোর দিকে লক্ষ্য করি, সেখানে দেখা যায় কিছু কিছু জায়গায় যেমন তড়িৎবিদ্যা, চুম্বকবিদ্যা, এই সকল সেক্টরে গিয়ে সূত্রগুলোর চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে বস্তুর ব্যাগের উপরে তোমার আমার ইয়াটা নির্ভর করে ফেলতেছে, যে আলোর যে ব্যাগটা সেটা বস্তুর উপর, পর্যবেক্ষকের উপর নির্ভর করে ফেলতেছে, যে দেখতেছে তার উপর। তো এই দুইটা প্রবলেমের কারণে পরবর্তীতে আইনস্টাইন কি করলো, যখন আসছে তখন সে তো আপেক্ষিকতার উপরে কয়টা তত্ত্ব দিছে, বিশেষ দুইটা তত্ত্ব দিছে। তার এই তত্ত্বগুলো গ্যালিলিওতে যখন অ্যাপ্লাই করলো তখন সেই অসামঞ্জস্যপূর্ণতা পাইছে। তখন সে কি করলো, গ্যালিলিওর এইখানে এই কনসেপ্টটা তো তার আগে সে প্রমাণ করে গেছে। গ্যালিলিওর সময় তো গ্যালিলিও ছিল বস, তো গ্যালিলিওকে তো অসম্মান করা যায় না। এবং ম্যাক্সিমাম জায়গা তো মিলছে, কিছু কিছু জায়গায় গিয়েই না কি হচ্ছে, অসামঞ্জস্যপূর্ণতা আসছে। তখন আইনস্টাইন কি করলো, তার নিজের সূত্রকে কি করার চেষ্টা করলো, এমন কোন মডিফিকেশন করা যায় কিনা যার উপর শর্ত প্রয়োগ করলে গ্যালিলিও থাকবে আবার তারটাও থাকবে। তখন সে কি করলো, একটা ধ্রুবক আবিষ্কার করছে, যে ধ্রুবকটা ছিল কি, k = 1/√v², সরি 1 - v²/c²। এখন স্যার এই ধ্রুবকটা যখন সে গ্যালিলিওর মধ্যে দিয়ে দিছে, তখন এই মানের উপর ভিত্তি করে সে দেখতে পাচ্ছে যে বিশেষ শর্ত প্রয়োগ করে তারটাও আসতেছে আবার গ্যালিলিওটা আসতেছে। তো আইনস্টাইনের এই কনসেপ্টের উপর ভিত্তি করে তাহলে সমীকরণগুলো যেটা দিয়েছে সেটা কিন্তু সে সরাসরি পৃথিবীবাসীর কাছে নিয়ে আসতে পারে না, তার কোনো না কোনো ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আসার প্রয়োজন ছিল, যেটা তাকে হেল্প করে ফেলছে এইচ.জে. লরেন্স। লরেন্স তার তড়িৎচুম্বক বিদ্যার মধ্যে কি করছে, যখন ইকুয়েশনগুলো প্রমাণ করতেছিল তখন আইনস্টাইনের লেখা সমীকরণগুলোকে সে তার প্রমাণ করা ইকুয়েশনের ভিতরে দিয়ে গেছে। আর যার কারণে লরেন্সের মাধ্যমে এটা পৃথিবীবাসীর সামনে আবার নতুন করে আসছে, বিধায় রূপান্তরটাকে আমরা নামকরণ করছি কি, লরেন্স রূপান্তর। মনে আছে তো এগুলো? তো লরেন্স রূপান্তরে আইসা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে x প্রাইম ইজ ইকুয়াল টু কি ছিল, যে x মাইনাস vt ডিভাইডেড বাই √1 মাইনাস v²/c²। y প্রাইম ইজ ইকুয়াল টু কি ছিল, y, z প্রাইম ইজ ইকুয়াল টু কি, z, আর t প্রাইমটা ভাই এক্সাক্ট ফর্মুলা ভুলে গেছি, বলো কত কি লেখা, t minus bx/c², t minus bx divided by c² divided by √1 minus v²/c²। ওকে ফাইন। তাহলে এই যে ফর্মুলাগুলো এগুলো হচ্ছে আমাদের লরেন্স রূপান্তর। হ্যাঁ হ্যাঁ t, এটা হচ্ছে আমাদের লরেন্স রূপান্তর। এখন এই লরেন্স রূপান্তরের উপর এটা হচ্ছে এক কাঠামো থেকে দেখতেছে, কোনটা, এখন যদি কেউ প্রশ্ন করে এই কাঠামো তাকে কি দেখবে, তার মানে তার বিপরীতটা দেখবে। তাহলে বিপরীতটা যদি হয় তাহলে আমাদের কি আসবে, বিপরীতটা হলে সেটা হবে x = x প্রাইম প্লাস vt প্রাইম ডিভাইডেড বাই √1 মাইনাস v²/c²। y হবে y প্রাইম, z হবে z প্রাইম, আর t হবে কি, t prime প্লাস bx প্রাইম ডিভাইডেড বাই c² √1 মাইনাস v²/c²। এই তো নাকি, এটাই হচ্ছে আমাদের গ্যালিলিও, লরেন্স রূপান্তর, বিপরীত লরেন্স রূপান্তর। ওকে, এখন স্যার এই কনসেপ্টগুলোর উপর ভিত্তি করে আমাদের কাছে যে তিনটা রাশি, সেটা হচ্ছে নাম্বার 1 কাল দ্বিঘায়ন। কাল দ্বিঘায়ন জিনিসটা কি, বা সময় সম্প্রসারণ। এটা মানেটা হচ্ছে যে আইনস্টাইন তার সময়ে প্রমাণ করে দেখা দিছে
যে একটা বস্তু যখন স্থির থাকে আর আরেকটা বস্তু যখন গতিশীল থাকে তখন তোমার গতিশীল কাঠামো থেকে আমরা যখন একটা সাপেক্ষে আরেকটা ধ্রুববেগ থাকা মানেতে একজন আরেকজনকে গতিশীল দেখবে না, তখন স্থির কাঠামোতে একটা লোক যে সময় কাউন্ট করে, যেমন ধরো আমি কি বলছিলাম তোমাদের বেসিক বোঝানোর সময় মজা করে বলছি যে ধরো একজন প্লেনের এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, তো প্লেনের এয়ার হোস্টেস তাকে খাবার দিতে এসে মনে করে স্পুনটা পড়ে গেল, সে বসলো স্পুনটা উঠে, এই স্পুন পড়া উঠানোর সময়টুকু প্লেনে বসা এক ভাই কাউন্ট করলো আর তার ভাই পৃথিবীতে বাইনোকুলার দিয়ে ওর দেখে ওটা কাউন্ট করতেছে। ঠিক আছে, তো এখন দুইজনের মধ্যে দুইটা টাইমে কিন্তু দুইজনে কাউন্ট করছে, একই ঘটনার সময় দুইজনের কাছে দুই রকম লাগে। যে ভাই কাউন্ট করতেছে সেই জাস্ট দেখবো একটা স্পুন পড়ছে আর উঠাইছে, আর পৃথিবীর ভাই দেখবে কি স্পুন পড়ছে এই জায়গায় উঠাইতে গেছে, উঠাইতে প্লেন এখানে চলে আসছে, তার কাছে মনে হবে অনেক সময় ধরে উঠেছে। ঠিক আছে, তো স্থির কাঠামো থেকে কাউন্ট করার সময় আর গতিশীল কাঠামো থেকে কাউন্ট করার সময়ের মধ্যে কিছুটা পার্থক্য পাওয়া যায়। স্থির কাঠামোতে একজন পর্যবেক্ষক যে সময় কাউন্ট করে সেম একই ঘটনার সময়টা গতিশীল কাঠামো থেকে একজন পর্যবেক্ষক কিছুটা বেশি কাউন্ট করে, এইটাকে আমরা কাল দীর্ঘায়ন বলে থাকি। কতটুকু বেশি কাউন্ট করে, কোশ্চেন হচ্ছে কতটুকু বেশি কাউন্ট করে। তো কতটুকু বেশি কাউন্ট করে এটা হচ্ছে আমাদের সেই বেশি কাউন্টটা হচ্ছে t = t নট ডিভাইডেড বাই √1 - b²/c²। ওকে, এখন ভাই গতিশীল কাঠামোটা তো ইয়ার সাপেক্ষে না, যে জমিনে আছে ওর সাপেক্ষে তো গতিশীল কাঠামো। জমিনে যে আছে ঘটনা কি সেখানে ঘটনা তো হলো আসমান প্লেনের মধ্যে, Sorry, তাহলে পৃথিবীর জন্য গতিশীল টাইম আর যে প্লেনের ভিতরে তো অলরেডি ওর জন্য এটা স্থির। হ্যাঁ, তাইলে আমাদের ফর্মুলা হচ্ছে t = t নট ডিভাইডেড বাই √1 - b²/c², যেখানে t হচ্ছে গতিশীল টাইম আর t নট হচ্ছে স্থির সময়, b হচ্ছে বস্তুর বেগ, c হচ্ছে আলোর বেগ। সবার তো মুখস্থ নাকি? কত বলো তো বেলাল? 3 × 10⁸। তো স্যার এই হচ্ছে আমাদের কাল দীর্ঘায়নের কোশ্চেন। এই কোশ্চেনটা দিয়েই কিন্তু হচ্ছে আপনাদের ঘ নাম্বার কোশ্চেন করবে সৃজনশীলে, যদি এই চ্যাপ্টার থেকে পার্ট থেকে কোশ্চেন করে ঘতে ওকেই রাখবে, কারণ সবচেয়ে বেশি প্যাচ হতে পারবে এটাতে, আর কোনটাতে না। এটা বুঝাটা একটু বুঝতে হবে কোন সময়টা স্থির কোন সময়টা গতিশীল। ওকে ভাই, এরপরে আসো তোমাদেরকে ভাই একটা বিষয় দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি এটাকে তোমাদের কাছে কি মনে হচ্ছে, একটু ছোট মনে হচ্ছে না? হ্যাঁ, যখন একটা বস্তু গতিশীল থাকে, একটা বাস যখন গতিশীল হয়ে তোমার সামনে দিয়ে চলে যায়, বাসটাকে একটু ছোট লাগে না বড় লাগে? একটু খেয়াল করো যে কোনো কিছু। আর যখন সে দাঁড়ানো থাকে, ভাই কত বড় বাস, এভাবে দেখি আমরা। হ্যাঁ, একটা প্লেন যখন আকাশে উড়ে তখন ছোট আঙুল দিয়ে ধরি, ঠিক আছে, বাট ওই প্লেনটাই যখন মাটিতে থাকে তখন বিশাল। তো তোমরা এটা কিন্তু যে তোমার আমাদের ঢাকা কলেজের মোমেন স্যার খুব চমৎকার একটা বর্ণনা দিবেন যে তার বন্ধুর গাড়ি, খুব চমৎকার, আমার ভালো লাগছে ভিডিওটা, যে বন্ধুর গাড়ি আসছে, বন্ধুর গাড়ি মাইপা টাইপা দেখলো, 2-3 দিন ঘুরছে মজা করে, এরপরে বন্ধু যাওয়ার সময় আবার মাইপা দেখে ঠিক আছে, কিন্তু যখন বন্ধু চলে যাচ্ছিল সে দাঁড়ানো আর বন্ধুর গাড়ির একটা ব্যাগ আছে, তো দেখতেছে যে গাড়িটা আস্তে আস্তে ছোট হচ্ছে, তখন মন খারাপ হয়ে গেছে। পরে ফোন দিয়েছে, কিরে বন্ধু কি কাহিনী, গাড়ি ছোট হয়, আসলে গাড়িটা গতিশীল হয়ে গেছে। গাড়িটা গতিশীল হওয়ার কারণে এখানে একটা আপেক্ষিক ব্যাগের জন্ম হয়েছে, মানে আপেক্ষিকতার জন্ম হয়েছে। আর আপেক্ষিকতার কারণে আমরা আপেক্ষিক কনসেপ্ট অনুযায়ী জানি, যখন একটা গতিশীল বস্তু আর একটা স্থির বস্তুর মধ্যে আমরা দেখবো, স্থির বস্তুটা গতিশীল বস্তুর চাইতে বড় হয় আপেক্ষিক ভাবে আমাদের কাছে। বাস্তবিক আসলে বড় হয় না, গাড়ি যেমন আছে তেমন তো বাস্তবে না। তো এই যে কনসেপ্টটা, যে যখন আমরা একটা স্থির বস্তুকে দেখবো তার সাইজটা গতিশীল বস্তুর চেয়ে বড় হবে, তাইলে তোমার বস্তুটা স্থির থেকে গতিশীল হলে দৈর্ঘ্যটা কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। দ্যাট ইজ কল্ড দৈর্ঘ্য সংকোচন। কি নাম? দৈর্ঘ্য সংকোচন। এটাকে আরো একটা পরীক্ষা হলে আসে, লরেন্স ফিটোস জেরাল্ড সংকোচন মানে কি? মানে হচ্ছে এই দৈর্ঘ্য সংকোচনকে আমরা লরেন্স ফিটোস জেরাল্ড সংকোচন বলে থাকি।
লরেন্স পিটোস জেরাল্ড সংকোচন লরেন্স পিটোস জেরাল্ড আরে বাংলায় লেখ লরেন্স পিটোস জেরাল্ড সংকোচন জেরাল্ড আচ্ছা ভাই এত এত বিজ্ঞানী দেখতেছি বাট কোন মহিলা মহান বিজ্ঞানী দেখলাম তোমাকে এখন এটা নিয়ে কথা বলতে হবে না ওরা টপার আমরা আবিষ্কারে নেই একটা ভিডিও Okay. দেখলাম স্যার তো এখন বিষয় হচ্ছে কি হলো যে লরেন্স পিটোস জেরাল্ড সংকোচন মানে দৈর্ঘ্য সংকোচনে আমরা কি শিখলাম স্থিরটা গতিশীলটার চেয়ে কি হয় বড় হয় স্থিরটা কি হয় গতিশীলটার চাইতে বড় হয় ভাই হ্যাঁ, লরেন্স লরেন্স পিটোস জেরাল্ড এটা কি আমরা দৈর্ঘ্য বলতে পারি বই দিয়ে আছে না অবশ্যই থাকার কথা না থাকলে এত প্যারালই কেন? ভাই তো ছোটবেলায় পড়ছি এখন বলবে বুঝতেছি বই আছে এটা। তুই স্যার দেশ না বই কি তো আছে বই নাই স্যার এই কত পৃষ্ঠা কোন দণ্ডের গতিশীল অবস্থার দৈর্ঘ্য দণ্ডটি নিশ্চল এই কথা কম গতিশীল আর নিশ্চল মানে তো স্থির এটা তো বুঝো নাকি কোন দণ্ডের গতিশীল অবস্থার দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে আর এই ঘটনাকে বলা হয় লরেন্স পিটোস জেরাল্ড সংকোচন বা স্থান সংকোচন তোমাদের পরীক্ষাটা আসে কিন্তু লরেন্স পিটোস জেরাল্ড সংকোচন কাকে বলে লিখে রাখো লরেন্স পিটোস জেরাল্ড সংকোচন কাকে বলে কাল থেকে আর এটা কেমনে সেম একটা থার্ড আর পঞ্চম কোন নাম লরেন্স পিটোস জেরাল্ড সংকোচন মানে হচ্ছে কোন একটা বস্তু গতিশীল অবস্থার চেয়ে নিশ্চল অবস্থায় তার দৈর্ঘ্যটা বেশি হয় বা নিশ্চল অবস্থার চেয়ে গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্যটা কম হয় এই যে কম হওয়ার যে ঘটনাটা এই ঘটনাটার নাম হচ্ছে লরেন্স পিটোস জেরাল্ড সংকোচন আমি আপেক্ষিক বাস্তবে সম্ভব না তাহলে কইরা লাভটা কি আমার ভাইয়া এই যে আপেক্ষিকে তোমার কতটুকু চেঞ্জ হচ্ছে এই ক্যালকুলেশনটা তোমার বুঝতে হবে না আপেক্ষিক কি চেঞ্জ হয়েছে তো বাস্তব না স্যার একজন কথা বলেন নাহলে ভিডিও নষ্ট হবে একজন এটা এক প্রকার ইলিউশনের মতন না হ্যাঁ তাহলে ইলিউশন এটা লাগবে মানে কি ধরনের আজীব বিষয় চিন্তা করো তোমাদের প্রজন্মের আগে এই লোকটা জন্ম নিছে তোমাদের প্রজন্মের আগে এই লোকটা জন্ম নিছে চিন্তা করো কি মাথায় কি জিনিস কি মাথায় জিনিস হুদাই না সব আপেক্ষিক বিষয় আবিষ্কার করছে স্যার ওদের কি সব সূত্র মনে থাকতো মুখস্থ থাকতো লিখে মানে পাতায় লিখতো। স্যার একজন ব্যক্তি যখন সবার সূত্র তো তার বই পুস্তকে আর্টিকেলে বিভিন্ন জায়গায় পাওয়া যায় যখন যেটা আপনার লাগে যেমন আমাকে যদি এখন বলে যে স্যার এই মুহূর্তে আপনি একটা প্রোগ্রামিং দিয়ে এটা করে দেন আমি কিন্তু পারবো না কিন্তু আমাকে সময় দাও আমি বাসায় গিয়ে সুন্দর করে নেট গাইডলাইন তৈরি করে ফেলবো তোমার প্রোগ্রাম কেন কারণ তোমার এই প্রোগ্রাম করার জন্য আমার যা যা দরকার সেটা আমার মাথায় আছে কিন্তু সেটা মুখস্থ নয় তা আমার ধরো কোনটার জন্য কি কি লাগবে এটা আমি নেটে গেলে কি অ্যাভেলেবেল আছে না আমার জন্য আমি গাইডে বের করে এখন তাদের সময় তো নেট ছিল না কোশ্চেন আসতে পারে তাদের সময় নেট ছিল না কিন্তু যারা যে আবিষ্কার করছে সেই আর্টিকেল তো জমা থাকতো এই আর্টিকেল দেখতো আবার নিজে কিছু আবিষ্কার করলে আজকে আবিষ্কার করছে কালকে কিন্তু ভুলে যেতে পারে এই জন্য কিন্তু লিখে রাখে কতটুকু পর্যন্ত কি পর্যন্ত আসছে তো স্যার নেক্সট ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন সবাই কথা বলো বলো ঐশী একবার আমি স্বপ্নে দেখছিলাম যে ভূমিকম্প হওয়ার আগে আমি সংকেত পাবো যে ভূমিকম্প হবে তো ওই যন্ত্রটা বানাইছিলাম কিন্তু পরে ভুলে গেছি। মাশাআল্লাহ ইস পরে ভুলে গেছি। এটা বাস্তবে লয়ে যাবে শব্দের এই সব ভুলে গেছে কি করবে এই তাহলে লরেন্স পিটোস জেরাল্ড সংকোচনের ফর্মুলা হচ্ছে L = L naught √ 1 - b² / c². এমন তো আমি কত কিছু বানাইলাম L = L naught √ 1 - b² / c². এখানে আমাদের L হচ্ছে গতিশীল এই গতিশীল দৈর্ঘ্য গতিশীল অবস্থায় দৈর্ঘ্য আর কি আমি সংক্ষেপে লিখতাম গতিশীল আর এটা হচ্ছে নিশ্চল বা স্থির ভাই এর কত করে আইটা কি বাস্তবে কত করে L naught হচ্ছে নিশ্চল নট থাকলেই বুঝবা স্থির কথাটা বোঝাচ্ছে ওকে তো স্যার এটা হলো আমাদের দৈর্ঘ্য সংকোচন এবার হচ্ছে ভরের আপেক্ষিকতা বেলাল দাঁড়ায় আছে আমিও দাঁড়ায় আছি এইভাবে আস্তে করে ঠাস করে একটা ধাক্কা দিচ্ছি তো এই ধাক্কায় আমাদের মধ্যে কি হচ্ছে ভরবেগের একটা আদান প্রদান আছে যেই তোমরা যে ভরবেগের সংরক্ষণের যে কথাটা জানো ভরবেগের একটা কাহিনী ঘটছে কিন্তু এত আসছে কারো তেমন একটা কিছু হয় না এমন এবার আমি দৌড়ায় আসতেছে আর বেলাল দাঁড়ায় আছে কল্পনা করতে দৌড়ায় এসে আমি বেলালের সাথে ধাক্কা খেলাম
তারপরে কি হচ্ছে আমরা জানি না। হ্যাঁ, তো এই যে আপেক্ষিকতাটা ব্যাগের উপর ভিত্তি করে আপেক্ষিকতার মানটা কিন্তু চেঞ্জ হবে। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাগের একটা পাওয়ার আছে, ব্যাগের একটা কি আছে, পাওয়ার আছে বস্তুর ব্যাগে। তো ওই কনসেপ্টের উপর ভিত্তি করেও আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের সেম কাল দীর্ঘায়নের মতো ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, কাল দীর্ঘায়নের মতো ব্যাপারটা আসে, মানে আমাদের ভরের যে মানটা সেটা কি হয় যে m is equal to m naught divided by root over 1 minus b square by c square। একবার রিডিং করো, এগুলো প্রত্যেকটা তোমরা রিডিং করলে আচ্ছা ভাই, ভাইয়া বুঝাই দিছি। 1 minus root over b square minus c square এটা তো সব জায়গায় দেখতে আছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটাই কি তো নির্দিষ্ট একটা মান আছে? এটাই তো আইনস্টাইন সাহেব অ্যাড করে দিয়েছে। স্যার এটা mc স্কয়ার প্রতিপাদন দিয়েছিলাম। এটা কি নির্দিষ্ট একটা মান থাকার কথা? কোনটা এটা হচ্ছে একটা, হ্যাঁ, d এর মানের উপর ভিত্তি করে করে এটা যা আসে তাই। ঠিক আছে, এই কথা বলো না, সবাই শুনো। তো আমাদের এই যে ভরের আপেক্ষিকতা m is equal to m naught divided by root over 1 minus b square by কি c square। এটা হচ্ছে ভরের আপেক্ষিকতার পার্ট। এখানে m হচ্ছে, বুঝতেই পারছো m কি স্থির না গতিশীল? m গতিশীল আর m naught স্থির। ওকে, এরপর আমাদের এখানে এই পার্টের আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে e is equal to mc square। ওটা আমরা লাস্টলি কমপ্লিট করা অঙ্কে চলে যাই। স্যার আজকে ম্যাথের সংকোচন হইছে কাল দীর্ঘায়ন হইছে তাহলে ঘরে দেখতে যান ম্যাথ ভর তোমার যখন ভরের এখানে কি সমীকরণ কি বলে, সেম সমীকরণ না? তো এটা হচ্ছে ভরের আপেক্ষিকতা, ভরের কিছু না, ভরের আপেক্ষিকতা মানে হচ্ছে কি স্থির অবস্থায় গতিশীল অবস্থা আমাদের ভরটা চেঞ্জ হয়। ঠিক আছে, গতিশীল অবস্থায় আসলে সত্যিকার অর্থে আমাদের ভরটা কিছুটা বেড়ে যায়। আইনস্টাইনের কথা অনুযায়ী ভরটা বেড়ে যায়, মানে কাল দীর্ঘায়ন। এই তানভীর, আমি তো ভিডিও কাটা লাগবে তোর বেটা। যখন কথা বলতেছিলাম তখন পজ করবি না। আরে স্যার আপনি ফেমাস হয়ে গেলেন কথা লাগা বুঝেন না মোটিভেশনাল মোটিভেশন স্পিকার আমরা ভাই আমার কথা হলো ডাক্তার হলে চিন্তা মানে ভালো করে বুঝবি, বুঝা পড়বি, বুঝা পড়া। ভাই আমার তো এই দুইটা সাবজেক্টই ভালো লাগে সবচেয়ে ভাই। হ্যাঁ, আর পড়লে এইটাই পড়িস ডেইলি। কোনটা? বায়োলজি, কেমিস্ট্রি। বায়োলজি কোনো প্যারা নাই ভাই। বায়োলজি পড়বি ফিজিক্স এটা ইজি, কম্পারেটিভলি ইজি। তোমার মাথা খুব বেশি খাটাতে হয় কি না। কোন বায়োলজি ভাই বুঝতে হবে ভাই। আর দিন মুখস্থ করতে অসহ্য লাগে স্যার দেখলে তোমরা স্যার সিস্টেমেটিক্যালি বায়োলজি বুঝা পড়বি। জি ভাই। ঠিক আছে, বায়োলজি সিস্টেম আছে, তোমরা সিস্টেমে পড়ো না, এই জন্য সমস্যা হয় তোমাদের। ভাই সিস্টেমটা একটু বলবেন কতবার ঘুমো, অনেকবার গেছি। মনে নাই স্যার দেখো কোশ্চেন দেখো, একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে সমীকরণটা দেখছেন? একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.4 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। 2.8 into 10 to the power 2.8 into 10 to the power, sorry 2.4 into 10 to the power 8। তুই 2.8 পেলি, আপনি তো 2.4 আমি 10 to the power 8 কইছি, আর ওই 2.8 কই আমার উল্টা দিছে। 2.4 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। এবং পৃথিবীর ক্যালেন্ডারের হিসাবে পৃথিবীর ক্যালেন্ডারের হিসাবে লিখছো 50 বছর পর ফিরে এলেন। মহাশূন্যচারীর তখন বয়স কত? মহাশূন্যচারীর তখন বয়স কত? স্যার এই কোশ্চেনটাকে যত স্টার্ট দিতে পারেন দেন, এই এক কোশ্চেন দিয়েই টেস্ট পেপারে সব সিলেক্টেড বানাই, এই একটা কোশ্চেন দিয়েই সব বানাই। তো স্যার চলেন আমি অঙ্কটা ধরে ধরে করি। বলছি বয়স কোন মাঝে কিংবা বাইরে আপনি এখন বাবা বলে না, তুই ফার্স্ট ক্লাস করছেন? আর ডিটেইলস ফার্স্ট ক্লাস করছেন?
কেন করেন নাই? তানভীরে কি আপনারা চিনেন না? 6 জিবি 5 হ্যাঁ। এরকম করে। এই হইছে, এগুলো নিয়ে ফার্স্ট ক্লাসে আলোচনা করছি, এরপর আজকে আবার আলোচনা করছি। আজকে করছি। আজকে তোমাদের জন্য আমি পুরো লেকচারটা আবার নিছি, নাহলে এতক্ষণ আমি অঙ্ক করে বাসায় গিয়ে নাস্তা জাস্ট আমি পসিবল এটা জানি। পসিবল এক কথায় মুশফিক কয়ে দিছে স্যার, সবই তো ইলিউশন হচ্ছে। আপেক্ষিক কথায় সবই পসিবল। এক কথায় তোমার ভর বাইরে যাবে, তোমার ভর তোমার এমন হইতে পারে তোমার দেখা যাচ্ছে ভর 0, আসলে তো তোমার অনেক কি ওজন। ব্যাপারটা এরকম। তোর ঘর 0 তো স্যার আমি নেগেটিভ স্যার। কোশ্চেনটা এবার রিসার্চ করো। First মনে question- করিস না, ওই দিন মনে করিস কি একটা ক্লাস তখন বয়স কত জানতে চাইছে? 50 বছর পর আসতে না, তখন বয়স কত, মানে কি আসার পর বয়স কত? তো স্যার সবাই একটু শুনেন, আপনাদেরকে কোশ্চেনে আপনারা যদি সময় নিয়ে চিন্তা করেন, সময়ের সূত্রটা আমি চিপায় লিখে রাখি। t equal to t naught divided by cos টাকা 1 minus b square by c square। এখানে c আমাদের জানা, এটা আমাদের প্রশ্নে দেওয়া লাগবে না। লাগবে না। আমাদের প্রশ্নে একমাত্র এখানে টোটাল অজানা রাশি আছে তিনটা, একটা হচ্ছে t, আরেকটা t naught, আরেকটা হচ্ছে v। তোমরা দেখো তো সে যে জানে চলে গেছে সেই বস্তুর ব্যাগ দেওয়া আছে কিনা? আছে। তার মানে আমাদের কি দেওয়া আছে? ভিও দাও। আমাদের এটা হলো আমাদের সূত্র, আমাদের v দেওয়া আছে। v is equal to কত? 2.4 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। আমরা জানি c is equal to কত? c is equal to 3.8 আচ্ছা এটা sorry, 3.8 হ্যাঁ 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তারপরে এবার t দেওয়া না t naught দেওয়া, T এটা naught হলো দেওয়া। research। চিনো। স্যার আমরা কাকে নিয়ে আলোচনা করতেছি? ব্যক্তি। মহাশূন্যচারী নিয়ে। কাকে নিয়ে? মহাশূন্যচারী নিয়ে আলোচনা করতেছি। সে 30 বছর বয়সে কোথায় চলে গেছে? মহাকাশে চলে গেছে। মহাকাশে সে পৃথিবীর হিসাবে কয় বছর ছিল? 50। তার বয়সটা কি পৃথিবীতে বাড়ছে না মহাশূন্যে বাড়ছে? মহাশূন্যে বাড়ছে। মহাশূন্যে বাড়ছে। আর হিসাবটা করতেছে কোত্থেকে? তাহলে পৃথিবী আর তার বয়স বাড়া একই কাঠামো তো না ভিন্ন কাঠামো? ভিন্ন কাঠামো। তাহলে কেমনে টি নট হলো? এবার বুঝছো? কি দেওয়া? টি দাও। টি দেওয়া। তাহলে আমাদের টি দেওয়া পৃথিবীর হিসাবে যেটা, কারণ মহাশূন্যচারী তো পৃথিবীতে না, তার বয়স যেটা আমরা 50 বছর কাউন্ট করতেছি সেটা তো পৃথিবী থেকে কাউন্ট করতেছি, কিন্তু তার বয়সটা কি পৃথিবীতে বাড়তেছে? মহাশূন্যে বাড়তেছে। তাহলে মহাশূন্যে যেটা বাড়তেছে সেটা ঘটনাটা ঘটতেছে অন্য জায়গায়, তাহলে আমি আরেক কাঠামো থেকে হিসাব করতেছি, তার মানে আমি গতিশীলতা হিসাব করতেছি। এইটা বুঝতে হবে। কথা বুঝতে পারছো? রাগ বলো, কি বলছো? কিছু বলছো? আচ্ছা এবার কথা। ওই কাঠামোটা তো স্থির। হ্যাঁ, মহাশূন্যতে বসে আবার ওই লোকে হিসাব করতেছে না, তখন তার বয়স কত এটা জানতে হলে মহাশূন্যে সেই লোকটা কত বছর ছিল তার হিসাবটা আমার জানতে হবে। আমার পৃথিবীর হিসাব চাই না লাভ নেই, কারণ তার বয়স কি পৃথিবীতে বাড়ছে না মহাশূন্যে বাড়ছে? মহাশূন্যে। তাহলে আমার দরকার মহাশূন্যের বয়সটা, তার মানে আমার দরকার কাকে? টি নট। টি নট কে লাগবে। ঠিক আছে? তাহলে আমাদের টি দেওয়া আছে কত বছর? 50। 50 ইয়ার। আমাদের কি জানা নাই? আচ্ছা ভাই ইয়ারটা কি সেকেন্ড y দিলেই হবে। টি নট ইজ ইকুয়াল টু দেখতে y। দিব। হ্যাঁ? ইয়ার কি দেখতে দিব? না না, কিচ্ছু দেওয়ার দরকার নাই। তাহলে আমরা জানি, আমরা জানি না না কিছু তো নিতে হবে। আমরা জানি t is equal to t naught divided by root over 1 minus b square by c square। এখন স্যার t তো আমাদের জানা আছে না? জি স্যার। তাহলে আমাদের t naught is equal to কি হবে স্যার? t into root over 1 minus b square by c square। t কত স্যার? 50। root over 1 minus b কত স্যার? 2.4 into 10 to the power 8 divided by 3.4 into 3 into 10 sorry 3 বারবার এটা ভুল করে ফেলছি। 3 into 10 to the power 8 whole square। তবে এটা কাটা, তাহলে 2.4 কে 3 দ্বারা ভাগ করো, করে ওই অ্যানসারটাকে বর্গ করে 50 দ্বারা ক্যালকুলেশন করে দাও। হ্যাঁ 30। 30 আসছে। ওকে ফাইন, 30 ইয়ার। তাহলে সে পৃথিবী থেকে চলে গেছিল কত বছর বয়সে? 30। ব্যাক করতে কত বছর বয়স পরে? তার হিসাবে 30 বাই পৃথিবী মাইজের হিসাবে না 50, কিন্তু তার হিসাবে কত? তো তার বডি বাড়ছে, মূল তো চেঞ্জ হয়েছে কার? পৃথিবী না তার বডি? তাহলে তার চেঞ্জটা তো আমাদের দরকার। তাহলে সে মহাশূন্যে গিয়ে 30 বছর বয়স হয়েছে, আর পৃথিবীতে থাকার সময় তার 30 বছর বয়স ছিল। তাহলে মহাশূন্য থেকে যখন সে ব্যাক করতেছে সেই হিসাব করতেছে আমি 30 বছর পরে ব্যাক করছি, কিন্তু পৃথিবীর মানুষ হিসাব করতেছে কত বছর? 50 কিন্তু বছর। বাস্তবে এরকম তাহলে না, তারা পৃথিবীর মানুষ বুড়া দেখা যায় এমন কি? তারা পৃথিবীর মানুষ
তাকে হিসাব করতেছে রাখছো, পৃথিবীর মানুষ হিসাব করতেছে তার বয়স 80। 80 ঠিক। আসলে বাস্তবে তার বয়স কত হয়েছে? 60। কিন্তু স্যার ওরে আমার 80 বছরের মতোই লাগে। আচ্ছা ঠিক আছে। 70 বছর বয়স। ওরে তোমরা বিশেষ করে বারবার মাথা করে ঘুরায়। কইছি যে এই অঙ্কগুলো আপেক্ষিকতা তোমার কি লাগে না লাগে এত দরকার নেই, তুমি ক্যালকুলেশন শিখো। স্যার এত ঘুরাইস না ভাই, মাথা দিস না। তোমরা আমাকে যদি এইসব প্রশ্নগুলো করো, এগুলো তো তোমরাই বুঝতেছো যে উনি আপেক্ষিকতার কনসেপ্ট দিয়ে কথা বলতেছে বারবার। এতটাও কি চেঞ্জ হয়? ওনার কথা অনুযায়ী যদি এত চেঞ্জ হতো তাহলে মানুষ গিয়া টাকা পয়সা খরচ করে স্পেসে গিয়ে বসে থাকতো। আরো 200-300 বছর বেশি বাঁচতো। স্যার মানে চেহারা কি পরিবর্তন আসে মানে আসলে আমি দেখি নাই এমন কথা। হ্যাঁ আসছে তো বিয়ে করে এক বছর ডোরা বন্ধ দেখেছি। ধরে মনে দেখছিলাম নি স্যার। ধরে মনে। আচ্ছা তো স্যার এটা কি বুঝতে পারছেন অঙ্কটা? চলে, চলে। সবাই বুঝে পাড়ায় দিলে 30 বছর পর দেন দেব যে আসলে ভালো না। আসলে আমাদের হাসির আরে আমার কথা কইছি আমার। আন্টি উপর আসতে বল। বসে ভাই আসতে কইছে, আপনার লগে দেখা হবে, অনেকদিন দেখা করব। এটা বুঝে না কে বললাম। উপরে এসে বসতে কও। স্যার আমার কোথায়? ইংলিশ এক্সাম থাকলে চলে যাবে, সমস্যা নেই। এখনই তো যাব হ্যাঁ। স্যার আমারও एग्जाम তো স্যার এখন t = t0/√1 - b²/c² এর যে কোশ্চেনটা যে সলভটা তোমরা অন্য চিন্তা বাদ দাও, অঙ্কটা বুঝছো কিনা আমার আগে এটা বুঝছো। অঙ্ক বুঝছি, অঙ্ক। কথা শেষ। কারণ এই চ্যাপ্টার নিয়ে তোমরা নিশ্চয়ই কেউ রিসার্চ করতে যাবে না, কেউ কি যাবা এটার উপরে বিজ্ঞান নিতে? কারো ইচ্ছা আছে? আমার ওই যে নেই। মুশফিক যাব আমার আগ্রহতা নেই। তোমার আছে? হ্যাঁ। তাহলে তুমি ভালো করে অঙ্কগুলো শিখো। বাস ইন্টারমিডিয়েটও লাগবে আর এরপরে ক্যালকুলেশন। স্যার তাহলে আরেকবার একটু বুঝান হ্যাঁ আমি আবার বুঝাচ্ছি। আমাদের কোশ্চেনটা একটু ভালো করে মিলাও যে একজন মহাশূন্যচারী একটা মহাশূন্য যান যার ব্যাগ হচ্ছে 2.4 × 10⁸ এত ব্যাগে গতিশীল একটা গাড়ি যানে করে মানে গাড়িতে করে সে কোথায় গেছে? মহাশূন্যে গেছে। যখন যাচ্ছিল তখন তার বয়স ছিল 30 বছর। এখন পৃথিবীর মানুষ হিসাব করতেছে যে সে 50 বছর ওইখানে আছে, আবার সে মহাশূন্য যানে বসে তার বয়স হিসাব করতেছে। তাহলে দুইজনের মধ্যে কে গতিশীল বয়স হিসাব করে, কে স্থির? পৃথিবীর মানুষ গতিশীল, সেই গতিশীল টাইমটা দেওয়া আছে 50, কিন্তু সে যত বছর হিসাব করছে এটা কি প্রশ্নে দেওয়া আছে? তাহলে আমাদের তার এই বয়সটা জানতে হবে। তার অরিজিনালি তো তার বডিতে চেঞ্জ হচ্ছে, তার মানে তার হিসাবটাই ঠিক আছে, তারটাই অ্যাকুরেট। তাহলে তার বয়স তার হিসাব অনুযায়ী সে কত বছর ধরে মহাশূন্য চানে? মহাশূন্যে আছে 30 বছর। তাহলে সে পৃথিবীতে যখন ব্যাক করছে তার হিসাব অনুযায়ী সে 30 বছর পরে ব্যাক করছে। আর পৃথিবী থেকে সে যখন চলে গেছিল তার হিসাব অনুযায়ী, তার হিসাব কি তখন 30 বছর বয়সে চলে গেছিল। তাহলে আগে 30 আর পরের 30, টোটাল তার বয়স কত? 60 এটা তার হিসাবে। আর পৃথিবীর মানুষের হিসাবে 80। ভাই আমার একটা কোশ্চেন নেই আবারও কোশ্চেন ভাই, অঙ্ক পেঁচে সলভ করে। স্যার হচ্ছে মানে এভাবে টাইম আছে না? টাইম যাচ্ছে না? ঘড়িতে টাইম যাচ্ছে না? এই তোমাদেরকে চাইছি অঙ্ক শিখাবো। দিনে বাইট করো কেমন? তানভীর ওর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলো। বলো ধরে নিয়ে যাও। আর কি তো চলে যেতে হবে? না আপনি কি বলেন? হ্যালো আসসালামু আলাইকুম। আমার টাকা ছিল ভালো আছেন? কোনো ব্যাপার না, অত ক্লাস নিচ্ছে, আপনি নাকি চলে যাবেন, এখন কি ওকে ছুটি দিয়ে দিতে হবে? নাও যাও আমি আমি আরো 10-12টা অঙ্ক করাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝাইতেছে কি আর আন্টি চলে যাবে, তোরে কইছে আজকে ছাড়তে না। তাহলে আপনার কাছে যাবো ভাই সময় যে কাউন্টের কথা বললেন ভাই, পৃথিবীতে তো সময় কাউন্ট করা হয় পৃথিবীর সূর্যের চারপাশে যে ঘুরে ওইটার সাপেক্ষে। এখন আমি যে স্পেসে গেছি ওইখানে সময়টা কিভাবে কাউন্ট করা হয়? ঘড়ি। ভাইয়া আমি তো পৃথিবী নামক একটা জায়গাতে কিছু জিনিসপাতি তৈরি হয়েছে, নাম হচ্ছে ঘড়ি। গড়ি কই হচ্ছে দুই জায়গায় তো সেম অবস্থা। মিশন করা লড়াই। ঘড়ি কিছু চেঞ্জ হবে। তাহলে তো সেই অ্যাক্টিভেশন করা লড়াই। ভাই তাহলে তো সেই হিসাবে সে ওখানে 50 বছর দেখতেছে। সবাই নাচাতে যাবে পুরো বাইরে প্যাচ ভাই। তার ঘড়ি ওই কাঠামোতে না, ঘড়িটা ওই কাঠামোতে না, ওই কাঠামো গতিশীল না, তার ফুল জিনিসটাই তো ওইখানে। ভাই পৃথিবীতে ভাই 9.8 আছে ভাই গ্র্যাভিটি, ঠিক আছে? তোমার কি মহাশূন্যে কি তোমার 9.8 কি মানে গ্র্যাভিটি? অ্যাক্টিভেশন করা লড়াই। দেখো নেক্সট টাইম, ভাই নেক্সট টাইম ভাই
ওরা চুপ করুক, এরপরে বলতেছি কি জানি না? হ্যাঁ একটি মেসন কণার গড়ায়ু, মেচুর কোনা কি মেসন কণা চিনে না, কেমিস্ট্রিতে কি কোর্স বুঝতে হবে। সুজন স্যার ডায়গ্রাম একটি মেসন কণার গড়ায়ু 30 × 10⁻8 সেকেন্ড, কি 30 × 10⁻8 সেকেন্ড। ওকে, বাইকটা আছে দাঁড়ি। কণাটি যদি 0.95 সি ব্যাগে গতিশীল থাকে, গড়বে 0.95 সি, 0.95 সি এস ব্যাগে, দেখেন না সি বলছি, তুমি লেখো, আমি যা বলছি তা লেখো, তোমার কোশ্চেন আমি ভাঙিয়ে দিব। সি ব্যাগে গতিশীল থাকে, তবে তার গড়ায়ু কত? ওই মেসন কণাটার এভারেজ আয়ু জানতে চাইছে তোমাদের কাছে। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, আমি আবার বলছি। একটা মেসন কণা আছে, যে কণাটা মানে গড় আয়ু বলছে কত? 3 × 10 30 × 10⁻⁻8 সেকেন্ড, ঠিক আছে? এখন এটা হলো নরমালি তার একটা কি আয়ুর কথা বলছে। এবার যদি সে গতিশীল হয়, কি হয়? গতিশীল কত ব্যাগে? 0.95 সি ব্যাগে যদি সে গতিশীল হয়, তখন তার গড়ায়ু কত হবে? তার মানে গতিশীল অবস্থার গড়ায়ুটা জানতে চাইছে, রাইট কি না? তো স্যার আমাদের ফার্স্টে যেটা দেওয়া আছে, এটা কিসের তাহলে? স্থির অবস্থা। তাহলে আমাদের কি দেওয়া আছে? T naught is equal to 30 into 10⁻8 সেকেন্ড। এবং আমাদের দেওয়া আছে যে কণাটা কত ব্যাগে গতিশীল হয়েছে, কত ব্যাগে গতিশীল হয়েছে? 0.95 সি। আচ্ছা, এটাকে কি আমি এভাবে লিখতে পারি না? v divided by c is equal to 0.95? কথা বল, পারি কি না? এরপরে প্রশ্নে আমাদেরকে বলছে এই যে গতিশীল হয়ে গেল, এই অবস্থায় তার গড়ায়ুটা কত হবে? মানে গতিশীল অবস্থার গড়ায়ুটা তো ডিরেক্ট বলাই, বুঝাই যায় কোশ্চেন পড়ে। তাহলে আমরা কি জানি যে t is equal to t naught by √1 - b square by c square। তাহলে এখন t naught আমাদের দেওয়া আছে 30 × 10⁻8, আর এটা 1 - b square by c square কি আমি b by c হোল স্কয়ার বলতে পারি না? তাহলে আমাদের b by c তে চলে আসছে, ওই ক্যালকুলেশন করো। b by c হোল স্কয়ার মান বসাও। 9.6 অ্যানসার কত আসে? 9.6 into 10 to the power -7 9.6 into 10 to the power -11 সেকেন্ড। 7 plus 10 হয়নি? হ্যাঁ, পারফেক্ট। তো আশা করি বুঝা গেছে অঙ্কটা। এবার আমি একটা দিব, এটা আপনারা সলভ করবেন। ওমা, এটা তো হুবহু ভাই এগুলো তো মানে গল্পটা আসবে না নাকি এত স্যার, দরকার দিব না? এই অঙ্কগুলা কাল দিগানের অঙ্কগুলা ম্যাক্সিমাম 95% আসবে ঘতে, আর গরুতে আসবে এই যে দৈর্ঘ্য সংকোচন হরের গুলা, এটা ঘোড়াতে আসবে আর এটা ঘোড়াতে আসবে। ওগুলো গরুতে। ওরা গরু ম্যাথ করে ভাই পিঠে চলে স্যার এবার চলেন দৈর্ঘ্য সংকোচনের অঙ্কগুলো। সহজ আছে। আশা চলতেছে না কেন? ভাই কি দাও লাগছে? একটু বুঝাই, দৈর্ঘ্য সংকোচনের ফর্মুলাটা হচ্ছে L is equal to L naught into √1 - b square by c square, যেখানে L হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, L naught হচ্ছে নিশ্চল দৈর্ঘ্য। ক্লিয়ার? পরিচিত গুলো বুঝতে হবে। b হচ্ছে বস্তুটার ব্যাগ, বা যে সে যে মহাশূন্য যানে আছে সেই যানের ব্যাগ। ওকে, আর c তো সবাই জানে কি আলো। তো লেখো, অঙ্ক লেখো। পৃথিবীর একটি রকেটের দৈর্ঘ্য, পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য, পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য দেখছো 100 মিটার। পৃথিবীতে একটি রকেটের দৈর্ঘ্য 100 মিটার। ওকে, দাঁড়ি। যখন এটা উড়ছিল, মানে উঠতেছিল আর কি, যখন এটি উড়ছিল তখন পৃথিবীতে অবস্থিত একজন পর্যবেক্ষক, এই অঙ্কটা তো সমস্যা হবে না, এটা ডিরেক্ট বুঝতে পারবো কোনটা এল আর এল না, সব সমস্যা শুধু টি তেই। পর্যবেক্ষক এর দৈর্ঘ্য 99 মিটার পরিমাপ করলেন। কমে গেছে মানে তো আমরা জানি এটা 99 মিটার পরিমাপ করলেন। রকেটটির ব্যাগ কত ছিল?
Solve করো। মিটার। পরিমাপ করলে রকেটটির ব্যাগ কত ছিল, মানে কি জানতে চাইছে বলো তো? ভি। গুড, সলভ করে ফেলো। আসিফ তো ঝামেলা লাগাই দিল। আমি এটা একটা নিয়ম আছে আমাদের তুই বলে বলছিস সবাই বললে কিন্তু আনজে বলে কোন ধরনের নিয়ম, এটা কোন নিয়ম আছে? একই দিনে বয় ঘুরে আর আমি ঘুরে না ভাই এগুলো না ভাই আর একটু ডার্ক বাকি কালার আছে আছে, ইয়াতে পেটা প্ল্যান রনি ভাই কালো কালার অ্যাশ কালারটা চকলেট কালার নিন চকলেট কালার সারা আগে থেকে চকলেট পড়ে আছে চকলেট ডার্ক চকলেট পিঙ্ক পিঙ্ক সারা আবার এসব পছন্দ পিঙ্ক কালার বেশি সময় নিয়ে অঙ্ক সলভ করতে। নেক্সট ক্লাসে অ্যাডভান্স ম্যাথ করাবো, তো আমার আজকে বেসিক ম্যাথ করা যাইতেই হবে। সূত্র যদি তোমাদের পরিচিত না হয় তাহলে আমি অ্যাডভান্স করালে চিপার করে দেবো আমি নিজেই। কত আসছে ঐশী? তাড়াতাড়ি করো। সব শেষ তো, ঠিক আছে। এর গতিশীল তাহলে এল হচ্ছে 99 তার অ্যান্সার কত স্যার? কত বলো? আমি তো বলেছি ক্যালোরা নেই। দাঁড়ায় থাকো। কত আসছে সাফা? ক্যালকুলেশন করো। সবার ক্যালকুলেটর নাই? আচ্ছা লেখো, আমি মান বলে দিচ্ছি। 4.2 into 10 to the power 7 meter per second. 2 into 10 to the power 7 meter per second. 4.2 into 10 to the power 7 meter per second. 4.2 into 10 to the power 7 meter per second. এল হচ্ছে 100 ও আমি সূত্র ভুলে গেছি ওয়াও নাইস 4.2 into 10 to the power meter per second. 10 to the power 7. আর হচ্ছে যে বস্তুটা আসতে পারে যে বর্ষা পেক্ষে গতিশীল হ্যাঁ মুশফিক, বিষয়টা কি এরকম তাই না? হ্যাঁ তোমরা এটাকে এইভাবে নিয়ে আসবা, বর্গ করে দিবা। তোমার দরকার কি এটা তাই না? এখানে তারপরে শুধু ভি এখানে সি কি করবেন ওটা তো মানে ওটার হয় এবার বর্গ করে দিলে আমাদের এখানে যেটা আসে ঠিক আছে c to the power 4 না আমরা তো বর্গমূল করব, সরি বর্গমূল করব। হ্যাঁ c 1 minus l divided by l naught মান বসো। আমারও তো এটাই আসে। হুম। স্যার, আমার আছে 2443.2 ঐশী এখানে শুধু c রাখতেছ তো, এটা বাইরে এসে c হবে, রুট ওভার এটার মধ্যে হবে। এটা ভিতরে c স্কয়ার হবে। হ্যাঁ ভিতরে c স্কয়ার হবে, তোমার এই জন্য তাহলে তো স্যার এটা এল নোটটা কই দেন না হ্যাঁ। ভাই এল আর এল নোটের মানে এল নোট কই দেন মিলে হইছে না আচ্ছা যাই হোক, বুঝছো তো? আচ্ছা এল আর এল এল নোট মানটা কই দেন আমরা একটু মিলাই l আর l naught l আর l আরে বলে দিদি, দিছি। দিদি, l হচ্ছে 100 আর l naught হচ্ছে তোমার ইয়াটা, সরি l naught হচ্ছে 100 আর l naught মিলাই মিলাই আচ্ছা ক্যান্সেল কি হবে L L to the power 7, হ্যাঁ ঠিক আছে। এল নোট 100 এল নোট 100 স্যার এই অঙ্কে আমার লাইফে কোন স্টুডেন্টই দেখি নাই যে এল আর এল নট স্যার মিলাইতে স্যার মিলাইতে বুঝছি তো আমি, কিন্তু এটাতে ভুল হওয়ার কোনো সুযোগই নাই, কারণ প্রশ্নে ডিরেক্ট বলাই থাকে। আর ওইটারও কোনো কথা না, একটার বড় হবে আর একটা ছোট হবে, বড়টাই এল নট ছোটটাই এল। কথা বুঝতে পারছেন? স্যার এই অঙ্কে জীবনও আপনাদের ভুল হবে না, এই জন্যই এটাকে কখনোই আপনারা আশা করতে পারেন না ঘতে দিবে, আর যদি ঘতে দেয় এটার লগে লেজ লাগাবে।
স্যার না একটা কারণ একটা গতিশীলটা ছোট হবে, এই জন্য তো দৈর্ঘ্য সংকোচন। L নট 100 হবে, স্থিরেরটা বড় হবে, গতিশীলেরটা ছোট হবে। স্যার নেক্সট ম্যাথ আমার না, এবার চলে যাও m এর অঙ্কে। ভরের আপেক্ষিকতার অঙ্কে চলে যাও। হেডলাইন ভরের আপেক্ষিকতা। ঠিক আছে ভাই। একটি ইলেকট্রন 0.99 c ব্যাগে গতিশীল। কি হলো স্যার? ওদের গরম লাগতেছে। আমরা কি মানুষ না? তোর গণনা করে একটি ইলেকট্রন 0.99 c ব্যাগে গতিশীল হলে 99 c ব্যাগে গতিশীল হলে একটি ইলেকট্রন 0.99 c ব্যাগে গতিশীল হলে এর চলমান ভর কত? একটি ইলেকট্রন 0.99 c ব্যাগে গতিশীল হলে এর চলমান ভর কত? তো এটা ভাই হেল্প করি। একটা ইলেকট্রনের স্থির ভর কত আছে বলো, আমি আজকেও কয়েকবার উচ্চারণ করছি। 9.11 into 10 ভেরি গুড। একটা ইলেকট্রনের স্থির ভর মুখস্থ, এটা কি বলে দিতে হবে? প্রশ্নে ইলেকট্রন বলা মানে আমরা লিখে ফেলবো যে 9.1 into 10 inverse 31 kg। আমাদের কাছে চলমান ভর ডাইরেক্ট বলেই দিছে। চলমান ভরটা কি m না m নট? m m is equal to what? আর v দেওয়া আছে সে কত ব্যাগে গতিশীল? 99 c। এখানে না একটু আগে শিখেছি, এটা মানে কি v by c is equal to 0.99। অঙ্ক সলভ করো। আসিফ কথা না বলে মুখে পজিটিভ লাগা তুমি ক্লাস করো। তোমার কথা বলাই লাগবে, সাউন্ড বলাই লাগবে। এরে মেরে কথা বলছ কেন? ভিডিও হচ্ছে না। ও ভিডিও করে বলো কি অ্যানসার আসছে? কোন মিলে? তোমরা তো ক্যালকুলেটর ছাড়া আছো, তোমাদের আসলে দিনে দিনে পড়ানোর আগ্রহটাই হারায় ফেলো। তোমাদের প্রত্যেকটা কাজ আমার খুব অপছন্দ। 6.4 into 10 minus মাইনাস 13 Thirty. 30 sorry 30, তাহলে ঠিক আছে, sorry তাহলে ঠিক আছে। সায়েন্সের স্টুডেন্ট ক্যালকুলেটর নিয়ে আসবি, ঢাল তলোয়ার না থাকলে যুদ্ধ করবি না। আমরা বুদ্ধি দিয়ে ক্যালকুলেটর ব্যাগে ছিল বাইক করে নিয়ে গেছে বোন ভাই এক একটা এক ও আচ্ছা, এবার আসো স্যার স্যার, প্রত্যেকটা সূত্র দিয়ে অঙ্ক একটা একটা করাচ্ছি, আমি সূত্রগুলো পরিচিত করাচ্ছি। এবার আসেন e is equal to mc স্কয়ার দিয়ে একটা করাবো। এরপর একটু ডিপে যাব। এরপরে তো ছুটি। না দুঃখিত, আজকে তো ভাইয়া, ভাইয়া, আমার পাশে একটা কল ভাই দিতে হবে। সকাল ভাই 9:30 বাজে বাইরে হইছি। যা যাইতে মন চাইবে যাবি কে, কি সবাই চলে গেল, আমি ক্যামেরা অন আরে ভাই টাকা দেন ভাই, কিছু কিনালে এই ভাই। ওর সাথে বলছিলেন না অ্যানসার কত? এই দেখেন বড় বড় অ্যাডভান্স আসছে। 2 সেকেন্ড। স্যার এবার আসেন e is equal to mc স্কয়ার দিয়ে একটা অঙ্ক করেন। সবাই দেখেন, একটি বস্তু করার ভর, এই কচু দিয়ে সায়েন্সের অঙ্ক করা যায় না? পড়তেছিলাম ভাই। না দরকার নাই, মোবাইলে তুমি 10 ঘন্টা লাগে একটা অঙ্ক করবা, তুমি ক্যালকুলেটর নিয়ে আসবা। মোবাইল নিয়ে নেক্সট টাইম কি অঙ্ক করলে আমি তোকে মোবাইল আসাতে ভাই গেলাম, গার্ডিয়ানের বলবো মোবাইল উল্টা পাল্টা কাজ করতেছি। বিকাল 3:30। এটা তো কলেজে সাদা একটি বস্তু করার ভর 9.1 into 10 inverse 28 kg। ক্যালকুলেটর যত দ্রুত করতে পারবে, মোবাইল অত দ্রুত করা কখনোই পসিবল না। 28 kg দাঁড়ি। একটি বস্তু এর পুরোটাই একটি বস্তু কণার ভর 9.1 into 10 inverse 28 kg। দেখছো? লিখছি। এর পুরোটাই শক্তিতে রূপান্তরিত করা হলে, এর পুরোটাই শক্তিতে রূপান্তরিত করা হলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? পুরোটাই শক্তিতে রূপান্তর করা হলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? স্যার পুরোটা শক্তিতে রূপান্তর করা মানে E is equal to mc স্কয়ার। অ্যাপ্লাই করেন। 27.3 into 10 plus 20. হুম 27.3 into 10 plus 20. ফাইন, তোমার অঙ্ক হয়। ও MC square. MC into C के बचा है। ভর বাই ইনটু 19 into 10 to the power minus 11 হইছে জুল। শক্তির একক কি? জুল। খুবই উপকার করলেন স্যার। এবার একটু চিপাইনি, তোমাদের এবার একটু টাফ করবা, হালকা একটু। এমনিতে চিপার মধ্যে আছে কি? চারটা সূত্র দিয়ে চারটা অঙ্ক করাইছি, তাই না? জি স্যার। এবার চলো মিক্সড। বেলাল দেখ, পাঁচটা করে দেন পাঁচটা
কোন পারমাণবিক কণিকার নিশ্চল ভর, কোন পারমাণবিক, এবার মিক্সড লেখো, হেডলাইন মিক্সড, সবাইকে মিলে সমন্বিত। কোন পারমাণবিক কণিকার ভর 2.5, কোন পারমাণবিক কণিকার ভর 2.5 into 10 inverse 27 কেজি। দেখছো ইমন? 10 inverse 27 কেজি। তার আরেকবার 3 টাকা দামের কলম দিয়ে লিখলে তো এরকম সমস্যাই হবে। কি কলম তুই পেয়েছিস? অনেক কিছু পরে দেখছি। অনেক বাসা দিয়ে ছোট ভাইয়ের কলম নিয়ে এসেছি। ইকোনো কলমটা না? এটা আগে কলেজ তো নস্টালজিক ব্যাপার স্যাপার। তারপরে এটার অপমান করলেন। এখন তো ম্যাটাডোর জাতির কলম। অল টাইম অল টাইম দিয়ে লিখি নি মনে হয়। হ্যাঁ ভাইয়া কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, খালি একটা তো কোশ্চেন নাম্বার 1, এর নিশ্চল ভর বের করো। কোশ্চেন নাম্বার 1, এর নিশ্চল ভর বের করো এবং ইলেকট্রোভোল্টে এর নিশ্চল শক্তি কত? এবং ইলেকট্রোভোল্টে এর নিশ্চল শক্তি কত? ভোল্টে এর নিশ্চল শক্তি কত? কোশ্চেন নাম্বার 2, কণাটি যখন 0.9 সি দ্রুতিতে চলমান, কণাটি যখন 0.9 সি দ্রুতিতে চলমান, স্যার তো আসতে কণাটি যখন 0.9 সি দ্রুতিতে চলমান তারপর স্যার একটা কি বলছিলেন নিশ্চয় চলমান শক্তি। এই 2 নাম্বার কোশ্চেন, কণাটি যখন 0.9 সি দ্রুতিতে চলমান তখন এর মোট শক্তি কত? তখন এর মোট শক্তি কত? স্যার আপনারা পারবেন নাকি আমার হেল্প লাগবে? প্রথমটা পারতে পারি মানে ইলেকট্রো ভোল্টেজ জানলে ইলেকট্রোভোল্টেজ ঝামেলাটা সলভ করে দিই। আপনাদের যেই শক্তিটাই আসবে, যেই শক্তিটাই আসবে সেটা কিসে আসবে? ভুলে জুলে। সবাই একটু দেখো, আমি তোমাদেরকে মেগা ইলেকট্রোভোল্টে নিয়ে দেখাই। যেই শক্তিটাই আসবে সেটা কিসে আসবে? ভুলে জুল থেকে ইলেকট্রোভোল্ট বড়। ইলেকট্রোভোল্ট মানে ইলেকট্রনের ইয়াতে উপর ভিত্তি করে। তাহলে এই জুলের মানটাকে ইলেকট্রোভোল্টে নেওয়া মানে হচ্ছে জুলের যে অ্যানসার আসবে সেটাকে আমরা 1.6 into 10 inverse 19 কুলম্ব দ্বারা কি করব? ভাগ করলে যে মানটা পাবো সেটা কি পাবো? ইলেকট্রোভোল্টে পাবো। এবার ইলেকট্রোভোল্টে যে মানটা আসবে আমি যদি তাকে মেগা ইলেকট্রোভোল্টে নিতে চাই তাহলে ইলেকট্রোভোল্টের মানটাকে আমরা 10 to the power 6 দ্বারা ভাগ করব। মনে থাকবে? এবার যদি আসি আমি বলি পরীক্ষা হলে মেগা ইলেকট্রোভোল্টের অ্যানসার দিয়ে দিলাম যে 10 মেগা ইলেকট্রোভোল্টকে জুলে নিয়ে আসো। আমি 9 নাম্বার চ্যাপ্টারে এগুলো পড়াইছিলাম, হয়তো ভুলে গেছো আবার বলি। তো মেগা ইলেকট্রোভোল্টকে আমি এবার জুলে নিব, তাহলে মেগা ইলেকট্রোভোল্টকে সর্বপ্রথম আমি ইলেকট্রোভোল্ট নিব। ইলেকট্রোভোল্টে নিতে গেলে মেগা ইলেকট্রোভোল্টকে কি করতে হবে? মেগা ইলেকট্রোভোল্ট ইনটু 1.6 সরি 10 to the power 6 দ্বারা কি করব? গুণ করব। এবার যেই অ্যানসারটা আসবে জুলে নিতে হলে এই ইলেকট্রোভোল্টের যে মানটা সেটার সাথে কি করব? 1.6 into 10 plus 19 গুণ করব, অর্থাৎ রিভার্স চালাবো। এবার বুঝতে পারছো? তাহলে তোমরা যখন এক নাম্বার অঙ্কটা সলভ করবে আমি কি বলছি যে এর নিশ্চল ভর বের করো, তার মানে তোমরা অঙ্ক সলভ করবা প্রথমটা এই প্রথম স্টেপে তোমাদের কোশ্চেনের অ্যানসার সলভ হবে m = m0 / √1 - b² / c²। এখানে এই m0 টাই কি নিশ্চল ভর না? ফার্স্ট কোশ্চেন এটা চাইছি, রাইট? ওকে, এক নম্বরে m0 তোমরা বের করে ফেললা, স্টেপ 1 গেল। এবার নিশ্চল ভর দিয়ে যে শক্তিটা পাওয়া যায় সেটাই কি নিশ্চল শক্তি না? কথা বলছ না? তার মানে আমরা নিশ্চল ভর দিয়ে যে শক্তিটা পাবো E0 = কি m0 c²। সূত্র কি দিছি না? কথা বল না। তাহলে এবার যে শক্তিটা পাইছো এই শক্তিটা তুমি কোন এককে পাবা? জুল। জুলের কত দ্বারা ভাগ করব? 1.6 তাহলে পেয়ে যাবো ইলেকট্রোভোল্ট। কথা বুঝছো? ঠিক আছে একটু দেখবেন না আরে কোন পারমাণবিক কণার ভর 2.5
না বেগ তো স্যার সি এর বেগ তো আমরা জানি আলোর বেগ আরে ভাই এই বেটা এইখানে আচ্ছা কোন কণার ভর এটাতে ব্যাগ যদি না দিয়ে থাকি তাহলে আমার কথা শুনুন আমি তার ভর দিছি না হুম? আমাদের যেহেতু ভর দেওয়া আছে কোন কণার পারমাণবিক নিশ্চল ভর 2.5 আচ্ছা তার আমরা নিশ্চল ভর তোমাদের অলরেডি দিয়েই দিছি তো এটা তো তোমরা নরমালিও সলভ করতে পারো যে নিশ্চল ভর তার বের করতে বলছে হুম? বিরাটে তো স্যার বিছানা কেমনে করব দুইটাও জানা এক এখানে কলাম একটা থাকতে ভর পারে। দেওয়া আছে তো ভর আরেকটা কোনটা ভর দিলাম? চাইছে তো পারমাণবিক কণিকার নিশ্চল ভর অলরেডি দেওয়া আছে আবার ও তাহলে কোশ্চেনটা ভাই ভুল বলছে নিশ্চল শক্তি বের করা লিখছে সরি এইজন্যই তো বলি ভর তো দেওয়াই আছে নিশ্চল শক্তি বের করা তাহলে তো উপরে পাঠ লাগলো না আয় হায় তাহলে এটা দরকার নেই সরাসরি তো এইটাই নিশ্চল শক্তি বের করা নিশ্চল ভর তো দেওয়াই আছে সি তো জানি তারপর এটা কি ইলেকট্রোভোল্টেজ আচ্ছা তো স্যার দ্বিতীয় কোশ্চেনটার দিকে এবার আসি 2 নাম্বার অঙ্কটাতে আমি যেটা বলছি যে কণাটি যখন 0.9 সি এই যে ভি দেওয়া আছে 9 সি ব্যাগে চলমান তখন এর মোট শক্তি কত আচ্ছা 9 সি ব্যাগে যখন চলমান 0.9 সি ব্যাগে সে যখন চলমান হয় তখন তার মোট শক্তি সূত্র কি E mc2 না এখন কি m আমরা জানি না এবার কিন্তু এই সূত্র লাগে তাহলে এবার আমাদের m নট জানা আছে রাইট মুশফিক জি স্যার m এর ইকুয়াল টু আমরা সূত্র জানি 1 √b² বাই b কি দেওয়া আছে না b বাই c দেওয়া আছে না m নট দেওয়া আছে না জি স্যার। তাহলে আমরা কি m পাবো না পাবো। এবার m পাওয়ার পরে e ইকুয়াল টু কি mc²। কনসেপ্ট কি বুঝা গেছে আচ্ছা আরো যাই এই যে এখন একটু কঠিন মানে মজা লাগতেছে না চলে এখন হ্যাঁ আরো মজা পাবা যখন আমি তোমাদেরকে মানে একটা ভাইরাসকে পৃথিবীর বাইরে পাঠাবো এটা কোথায় ব্যাক রাখবো করার সময় সে কতগুলো ভাইরাসে ব্যাক করবে মানে করোনা ভাইরাস ভাই একটা ভাইরাস তো তোরে বাইরে পাঠাই এই তন্ময় তারে ট্রিট দিব এই অঙ্ক তো প্রায় শেষের দিকে চলে এসেছি তো আমি এখন তোমাদেরকে ছবি দিলে গ্রুপে পাঠিয়ে দিব তাকাইছিস না ছবি দিলে গ্রুপে পাঠিয়ে দিব ওর দিকে তাকাইছিস অবাক হ। কি হইছে আজব আস্তাগফিরুল্লাহ আমরা তো এখন সময়ের অঙ্ক করতেছি না এইজন্য আর কি। ও আচ্ছা তাই ওরে ব্যাকআপ যুক্তি লেখো অঙ্ক লেখো দেখছো নি 1.6 into 10 to the power 6 ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন 1.6 into 10 to the power 6 ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত 1.6 into 10 to the power 6 গতি শক্তি সম্পন্ন লেখ শক্তি সম্পন্ন না লিখে গতি শক্তি সম্পন্ন গতি লেখা দেয় আগে গতি শক্তি সম্পন্ন তার মানে আমাদেরকে গতি শক্তি দেওয়া আছে রাইট ইলেকট্রনিক কি হবে? চাইছি কি ইলেকট্রনের হ্যাঁ ইলেকট্রনের ভর কত এটা আমরা জানতে চাইছি মানে একটা ইলেকট্রন যার শক্তি হচ্ছে 1.6 into 10 to the power 6 ইলেকট্রোভোল্ট এই শক্তি সম্পন্ন একটা ইলেকট্রনের ভর কত হতে পারে তো স্যার আমাদের ই দেওয়া আছে শক্তি সম্পন্ন আবার ইলেকট্রনের m নট আমরা জানি c আমরা জানি এখন আমাদের কাছে মূলত জানতে চাইছে কি m রাইট মানে কি স্যার একটু ইমাজিন করেন যে স্যার আপনাদেরকে একটা সূত্র দিছে কি যে স্যার গতি শক্তি t c² m মাইনাস দিছে কি দেন গতি শক্তি বলা আছে প্রশ্নে c মুখস্থ জানেন m নট ইলেকট্রনের ভর স্থির ভর মুখস্থ জানেন m বের হবে না কোশ্চেনটার জন্য সূত্রটা লিখে ফেলেন বাকিটা বাসায় করবেন নেক্সট ম্যান অফ করে দিব আবার একটু গরম হবে 1.5 into 10 to the power 6 ইলেকট্রোভোল্ট গতি শক্তি সম্পন্ন 1.5 into 10 to the power 6 ইলেকট্রোভোল্ট গতি সম্পন্ন শক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর ও দ্রুতি ইলেকট্রনের ভর ও দ্রুতি আপেক্ষিক তত্ত্ব অনুসারে বের করো ইলেকট্রনের ভর ও দ্রুতি আপেক্ষিক তত্ত্ব অনুসারে বের করো স্যার এখানে ইলেকট্রোভোল্ট থেকে কোনো জুড়ে না
ইলেকট্রনে ইলেকট্রো বোর্ডে আছে, তুমি এটাকে ইলেকট্রো বোর্ড থেকে জুলে অবশ্যই নিয়ে যেতে হবে, জুলে ক্যালকুলেশন করতে হবে। ইলেকট্রো বোর্ডকে আমরা এই একটা চমৎকার কোশ্চেন করছে, তা আমার না যে স্যার শক্তিটা যেটা দেওয়া আছে ইলেকট্রো বোর্ডে, এটাকে কি আমরা ইলেকট্রো বোর্ডে রেখে করব? অবশ্যই না, শক্তিটাকে আপনারা কিসে নেবেন? জুলে। কারণ কি? কারণ আপনাদের জুলে না নিলে আপনারা যে মিটার পার সেকেন্ড ব্যবহার করতেছেন সেই জায়গাটা ঝামেলা হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আপনারা কথা শুনেন। আপেক্ষিক তত্ত্ব অনুসারে মানে আমরা যে সূত্রগুলো করতেছি সবই তো আপেক্ষিক তত্ত্বের। এখন ফার্স্ট কোশ্চেনটার মানে ফার্স্টে আমাদের বলছে ইলেকট্রনের ভর, কিছুক্ষণ আগে নাই পার্টটা করলাম। তার মানে ফার্স্ট পার্টের জন্য আগের সূত্রটা T = c² * m - m0। এখান থেকে আমরা কি পাবো আরিফ? m পাবো। এবার পরে তার দ্রুতি জানতে চাইছে, বেগ। তো বেগ জানতে চাইছে, আমার কাছে m আছে, আমি ইলেকট্রনের m0 জানি, আমি c জানি, তাহলে আমরা কি জানি না m = m0 / √1 - b²/c²। তাহলে এখান থেকে কি ইলেকট্রনের বেগ বের করে ফেলতে পারতো? তাহলে পরবর্তীতে গিয়ে আপেক্ষিক তত্ত্বের এই সূত্রটা অ্যাপ্লাই করব। লিখে দাও, দেখছি আমি বাই কি বলে দিচ্ছি না, তোমরা বুঝতে পারতেছো? বুঝতে পারছি, সত্যি আমরা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, পরের অঙ্ক প্লিজ। c / √2, c / √2 বেগে চলমান, c / √2 বেগে চলমান একটি কণার ভরবেগ, কমা গতিশক্তি, ভরবেগ তারপরে কমা গতিশক্তি কমা মোট শক্তি নির্ণয় করো। দেখি এটা নিজেরা একটু ট্রাই করো ভাই, এইবার একটু চুপ থাকি, তোমরা সূত্রগুলো ধরতে পারো কিনা দেখি। গতিশক্তি কমা ভরবেগ কমা গতিশক্তি কমা মোট শক্তি বের করো। সবগুলোরই সূত্র জানো, ভরবেগের সূত্র সবাই জানো mv, জানো না? এবার কি করো? আপনি তো বললেই স্টেপগুলো আমাকে বলতে হবে। তানভীর একটু পজ করো, তোমরা কিছুক্ষণ চিন্তা করো, তারপরে ভাইয়া যখন c² কি কাটা চলে যাচ্ছে, কাটা চলে গেলে আমাদের কি আসে? হাফ। যেহেতু হাফ আসে গেল, তাহলে আমাদের আসছে m0 / √2। তার মানে আমাদের m হচ্ছে m0 এর 1/√2। তাহলে আমাদের mv কত? এখন v আমাদের প্রশ্নে কি বলা আছে? ভিডিও অন করবেন না, হ্যাঁ ভিডিও তো যাইতেছে না। ভিডিও তো অন করাই। তাহলে ও কাজ ঠিক মতোই করে, আমি জানি। তাহলে এখন আমাদের ভরবেগ p = কি? mv। তাহলে p = যেহেতু mv, তাহলে m কত? স্যার m0 / √2 আর v কত? c / √2। তার মানে m0 * c / 2। তাহলে এবার c এর মান বসা যা করব তাই হবে। m0 এর হ্যাঁ m0 টা থেকে যাবে। ওদের কি অবস্থা দেখেন, ওরাও m0 টাকে রেখেই দিয়েছে। হ্যাঁ এই এটা কি c/√2 দাও, ওদের তো এভাবে আসে না। √2 আচ্ছা আচ্ছা, আমরা তো একটু ইয়া করতেছি, এটা 1/√2, তাহলে এটা আসছে √2 m0। তাহলে এটা এখানে ভুল হয়েছে, এখানে √2 m0 আসবে। তাহলে √2 কাটা, তার মানে আমাদের অ্যানসার আসছে m0c। তাহলে ভরবেগ হচ্ছে m0c, 1 - ভরবেগ m0c। ঠিক আছে, পরেরটা করো এবার। গতিশক্তি গতিশক্তি সূত্র দিছি না? করো। E = mc² গতিশক্তি দিছি। E = c² * m - m0। আলাদা বাজার আছে। কালকে তো ক্লাস হবে না না ভাই? সকালে আর আমাদের কয় বাই বাই 1 থেকে হাফ গেলে কত? আচ্ছা আমার একটা হাফ 1 থেকে হাফ গেলে কত? হাফ। আমি রুট তো করে ফেলছি, এই রুটটা করে ফেলছি। আচ্ছা, এখানে দেখুন। সকালে ক্লাস হবে না হ্যাঁ বাইচা থাকা আজকে আগে। কালকে কি স্যার আগে আমাকে পড়াইতে দেন, আমি আপনাদের এখন পড়ানোর মুডে আছি, আমাকে এখন অবাঞ্ছিত কোশ্চেন পরে করেন। কইছিলাম প্রশ্ন করেছেন স্যার। হ্যাঁ লেখছি একটা কি? m নটটা তো বাদই আছে m0 তো থেকেই যাবে। স্কয়ার * √2 - 1 * m0। হ্যাঁ
আচ্ছা যাই হোক, যা আনসার আইব অ্যানসার হবে 0.414, লিখে রাখো অ্যানসার 0.414 m not c square, 0.414 m not c square, ঠিক আছে? ওকে, ঠিক আছে ঐশী, তোমার ঠিক আছে। √2 মানে 1.414, ওটা থেকে 1 চলে গেলে 0.414 ইনটু m not c square হয়েছে তোমার। আচ্ছা এবার আসো নেক্সট টিপটা লেখো, মোট শক্তি কি? E is equal to mc square না? তাহলে তো জানোই তো। আর আসলে এটা ছুটি ভাই 10 টা করে দিছেন ভাই। ভালো হয় যে স্যার দিয়া গোসল করতে হবে। এই, এবার দেখো লাস্টটা 6টা। আচ্ছা যা লাস্ট, আজকে আর এরপরে করাবো না, যা আল্লাহ ম্যাথ নাই, আল্লাহ সবই ম্যাথ নাই। আল্লাহ স্যার বাদ দেন স্যার। একটি বস্তু করার মোট শক্তি, নেক্সট এটা ট্রিপল স্টার দিও, আরিফ ট্রিপল স্টার দিও। একটি বস্তু করার মোট শক্তি, একটি বস্তু করার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। বস্তু কণাটির ব্যাগ কত? এটা করতে পারলে ছুটি, না করতে পারলে আরো 10 টাকা। একটি স্থির করা দিবেন না একটি কোন একটি বস্তু কণার গতিশক্তি, মোট শক্তি, সরি মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। লিসা তারপর বস্তু কণাটির ব্যাগ কত? স্থির অবস্থা শক্তির দ্বিগুণ, মোট স্থির অবস্থা মোট শক্তি স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। বস্তু কণাটির ব্যাগ কত? করতে পারলে ছুটি, না করতে পারলে আরো 10 টাকা। ভাই কি লাগছে? গতি শক্তি হইলো কি লাগছে? তুমি তোমার কোশ্চেন পড়ো, আমি শুনি। স্যার আমি তো উঠাইতে পারতাছি না। একটি বস্তু কণার মোট শক্তি স্যার স্থির গতি শক্তি একটা আপনি স্থির শক্তিতে চলে গেছে। একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। বস্তু কণাটির ব্যাগ কত? স্থির অবস্থা শক্তি হইতেছে আগা হচ্ছে তো। m is equal to 2m not তোমরা করে দিও ইমনেরও হইতেছে। m is equal to 2m not ওই না না, এটা ডাইরেক্ট ব্যাগ আসবে, এখানে অন্য কোনো ইয়ে আসবে না তাহলে আমি ইয়ার কথা বলতেছি পরের পারফেক্ট অ্যানসার বসা হয়ে যাবে। ইমনের হয়েছে, মান বসা, ক্যালকুলেটর মান হয়েছে তো। ইমন তুমি যাইতে পারো, বাকিরা যেতে পারবে না। দেখি আসিফ কি করছো? একটু তো আমি প্রশ্নই বলে দিছি, একটুকুর পরে আগে আপনি কি গতি শক্তি সূত্র বসাইতে পারবেন? এম নট বাদ তোমারও হয়েছে, ক্যালকুলেশন করা শুরু হয়েছে, তোমারটা হয়েছে। টু পয়েন্ট ফাইভ ইন্টু হয়েছে। ওকে স্যার একটু খেয়াল করেন, 2.59 তাই না? হ্যাঁ ঠিক আছে, তোমার 100% দিয়েছে। আচ্ছা আমি যে কোশ্চেনটা দিয়েছি বলছি মোট শক্তি দ্যাট ইজ ই, স্থির অবস্থার শক্তি দ্বিগুণ দ্যাট ইজ 2e নট, এটা না কোশ্চেন তো এটাই বলা। তাহলে আমাদের বা ই মানে আমরা কি জানি? mc স্কয়ার। 2e নট মানে আমরা কি জানি? m নট c স্কয়ার। c স্কয়ার কি? কাটা। তাহলে ভাই আমাদের আসে কি m। আচ্ছা m মানে আবার আমরা কি জানি? m নট বাই √1 - b স্কয়ার বাই c স্কয়ার ইজ ইকুয়াল টু কি 2 ইনটু m নট কাটা। তাহলে আমাদের কি আসতেছে যে স্যার 2 √1
1 minus b square by c square is equal to 1 জি স্যার আমরা বর্গ করে দিলে এটা 4 এটা 1 minus b square by c square is equal to এটা 1 ই থাকে বা 1 minus b square by c square is equal to 1 by 4 বা b square by c square is equal to 1 minus 1 by 4 বা b square is equal to c square into 1 থেকে 1 by 4 চলে গেলে 3 divided by 4 বা b is equal to c into 3 root over 3 divided by 2 এবার ক্যালকুলেশন করলে স্যার আমি তো ফার্স্ট আপনার এটাই কইলাম যে m কিছু কষ্ট আমি কিছু শুনি নাই m ইকুয়াল টু 2m নোট হবে আপনি কোন কে ও এটা তো প্রশ্নই আমি বলে দিছি আপনি তো বলছেন বেগের কথা মানে সত্যি কথা হ্যাঁ তো এটা তো বুঝেই যায় সত্যি এটা আমি আপনাদের এটা এটাই সিক্স বলছিলাম। কে 6 কে কাটা যাবে তো তুই করস নাই কেন আমার খুবই আমি আপনারা কইছি ধর আপনি কোন কি না এমন হইব না আমি তো এবার স্যার আপনার প্রশ্নটা স্যার clear মানে করে দিছি। লেখা তো আর বুঝি নাই ওইটাই আমরা আবার কনসেপ্ট শেয়ার করছি আমরা যেটা কইলাম মানে ওইটা তো আপনার তোমা হয় বলে কইছি আমি আমি না না দেখাই দেখাই বলে এত মানুষ আমি বুঝি কানে এতই কম শুনছি ডিরেক্ট তো স্যার আমরা তো ম্যাথের কথা কই নাই আমরা তো ইয়ার কথা কইছি আমরা স্যার তো আমি concept share করছি। আপনাদেরকে করতে বলছি আমি আপনাদেরকে শেয়ার করতে বলি না আমি খাতা দেখবো আমি খাতাতে বিশ্বাসী ঠিক আছে খাতাতে বিশ্বাসী। খাতাতে বিশ্বাসী আমি খাতায় যেটা দেখছি যার যার দেখছি আমি তারটা আমি ওরটাও দেখছি ওরটাও দেখছি আর এরা বয়া দিছে আরে না হলে কি আপনি তো করাই দিছেন। রেডি তারা আমি তো করেই দিছি এখন এরা- সমস্যা নেই এখন আপনারা আরো 10 টা অঙ্ক করবেন কে কারণ আমি কি আপনারা নামাজ করতে পারেন কালাম না। নাই ভাই স্যার গোসল নাই ও রে নামাজি ব্যক্তি খাওয়ান দাওয়ান তো বাদই দিলাম খাওয়ান দাওয়ান লাগবো না তোর অঙ্ক পালি নাকি লেগাইছে তোর আরো কর। আরে কয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আপনি কি আমাকে ভয় খাইতেছেন নয়টা আমি গোল দাগ দিয়ে রাখি যখন আপনি কি আমাকে ভয় খাইতেছেন স্যার হ্যাঁ আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি ওকে ঠিক আছে যাও আল্লাহ হাফেজ ঠিক আছে স্যার